আপনাদের বহু রিকোয়েস্টেড এই ভিডিওটা যে ইন্ডেক্স লেভেলে বাজার দাঁড়িয়ে থাকলেও মোটামুটি হোল্ড করলেও বা একটু উপরের দিকে গেলেও আমাদের পোর্টফোলিও যে সাধারণ মানুষের আমরা যে রিটেলারদের পোর্টফোলিও সেটা কেন গ্রিন হচ্ছে না। তো আজকে এই প্রশ্নের উত্তর দেব। তার আগে এই ভিডিওতে কিন্তু আমি মানে একদম পিওর অ্যানালিসিস করব, কি কি জন্য হচ্ছে না সেগুলো নিয়ে বলবো, কি করলে হতে পারে, কি না করা উচিত এক্সেট্রা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এখানে কোনো রকম আমি সাজেশন বা অ্যাডভাইস দিতে আসেনি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যা মনে হয়েছে ওভার দ্য যে এত বছর মার্কেটে আছি তার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনার জন্য। তো প্রথমে দেখুন, মিড ক্যাপ ইন্ডেক্স আপনাদের সামনে আমি খুলে রেখেছি উইকলি চার্ট। যদি দেখেন উপর থেকে মানে সেপ্টেম্বর থেকে যদি কারেকশনটা নিচে একদম গেছিল আপনার 23%-এর মতো মাইনাস হয়েছিল, তারপর এখন বর্তমানে 12%-এর মতো মাইনাস হয়ে আছে। যদি দেখেন জাস্ট 2 বছর আগে মানে 2023-এর এই লো থেকে কতটা মুভমেন্ট দিয়েছে, আমি মোটামুটি এখান থেকেই যদি দেখি 2023 থেকে প্রায় 99% মানে 100%-এর মতো রিটার্ন দিয়েছিল আপ টু সেপ্টেম্বর 24। মানে প্রায় 1 বছরের মধ্যেই কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স লেভেলে 100% রিটার্ন ডবল হয়েছিল। 1 বছরে ডবল হওয়া, যখন ডবল হয়েছিল আপনারাও জানতেন যে এবার যে এইটা স্বাভাবিক নয়। 1 বছরে একটা ইন্ডেক্স যখন ডবল হচ্ছে, আমি ইন্ডিভিজুয়াল স্টকের কথায় পরে আসছি, একটা ইন্ডেক্স যখন ডবল হচ্ছে মিড ক্যাপ, এটা স্বাভাবিক ব্যাপার নয়, এটা আপনারাও জানতেন। এখন হয়তো বলবেন না সঞ্জয় তখন জানতাম না, তখন চার্ট ফার্ট অত সব দেখতাম না, বা অতটাও ম্যাচিউরিটি আসেনি, সবে মার্কেটে এসেছি। এবং আমি জানি এরকমই হয়েছে, কোভিডের পর তেজি দেখে অনেকে মার্কেটে এসেছেন বিগত 1-2 বছরে, এবং তাদের ইনভেস্টমেন্টই ফেঁসেছে বা রেট দেখাচ্ছে যে ইনভেস্টমেন্টটা আপনারা এই উপরের দিকে করেছেন, এই সব জায়গায় যে ইনভেস্টমেন্টগুলো করেছেন সেই ইনভেস্টমেন্টটাই রেট দেখাচ্ছে। যেই ইনভেস্টমেন্টগুলো এই নিচের লেভেলে করা আছে 2023-এর এই সব দিকে জুন জুলাই মাসের নাগাদ, সেগুলো কিন্তু আপনার গ্রিনই থাকার কথা এবং সেগুলো গ্রিন আছেও। আমি আমার নিজের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বলি, যে ইউনিটগুলো ওই সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বরে অ্যাকুমুলেট হয়েছিল সেগুলো হয়তো একটু রেড আছে, কিন্তু যে ইউনিটগুলো এই সব সময় অ্যাকুমুলেট হয়েছিল সেগুলো সব গ্রিন আছে, সব গ্রিন আছে। ঠিক আছে, বা আমি তো ইউনিট কত পয়সায় বা কত টাকায় কিনেছি সেটা তো দেখায়, সেটা দিয়ে যখন দেখছি এখন বর্তমান কারেন্ট প্রাইসকে অ্যানালিসিস করে তাই দেখছি, আপনারাও দেখবেন তাই দেখবেন। তো উপরের দিকে যেগুলো হয়েছে সেগুলোতে প্রবলেম, এবং সেটা তো স্বাভাবিক ব্যাপার। এবার আমি স্টকের দিকে আসবো, আমি আগে পুরো ব্যাপারটা বলে নিই। এবার আমি স্টকের দিকে আসব, যে কয়েকটা স্টক উপর থেকে মানে সেপ্টেম্বর হাই থেকে 30 থেকে 50%-এর মতো কারেক্ট করে বসে আছে। এইটা দেখলে, এটা শুনলে হয়তো খুব খারাপ লাগছে 30 থেকে 50%, কিন্তু আবার দেখবেন যে 2 বছর আগে সেই স্টকগুলোই হয়তো 200% উপরে বেড়েছিল, 200% বা 150% বেড়েছিল, তারপর হয়তো 30% কারেক্ট করেছে বা 20% কারেক্ট করেছে। এরকম কয়েকটা স্টক তো 4 গুণ হয়ে গেছিল, মানে 400% রিটার্নও দিয়েছে। এরকম স্টকও আছে যে 1.5 বছর 2 বছরে 400% রিটার্ন দিয়েছে। তারা যদি 30% উপর থেকে কারেক্ট হয় সেটা তো স্বাভাবিক নিয়ম, এইটা আমাদের বুঝতে হবে। এইবার করতে গিয়ে কি হয়েছে, যারা উপরে ফেঁসে গেছেন, যে দামটা বাড়ছে বাড়ছে বলে একদম উপরের দিকে তখন নিয়ে ফেলেছেন, উপরের দিকে স্পেশালি স্টকে অনেকেই আছে, কারণ মিউচুয়াল ফান্ডে তো মোটামুটি এসআইপি করে অ্যাভারেজ হয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে, কিন্তু স্টকে যারা উপরের দিকে নিয়ে ফেলেছেন এই সব জায়গায়, তারপর থেকেই স্টকটা নেমেছে, তারা এখন ভাবছেন যে কি করব, আমাদের নিফটি ফিফটি তো উপরে উঠছে বা এক জায়গায় দাঁড়িয়েও আছে, কিন্তু আমাদের স্টকটা সেই অর্থে রিকভারি করছে না। এর 2-3টে কারণ। এক, যখন এক একটা বুল সাইকেলের পর, এখন বুল সাইকেলটা শেষ হয়েছে, আবার নেক্সট বুল সাইকেল শুরু হবে, দেখা গেছে আগের বুল সাইকেলের মোটামুটি 50% স্টকই নেক্সট বুল সাইকেলে পার্টিসিপেট করে না। এটা হিস্ট্রি বলছে, এইবার আলাদা হলে আলাদা ব্যাপার, এটা হিস্ট্রি বলছে মোটামুটি 50% স্টক পার্টিসিপেট করে না, এটা কিন্তু নিয়ম। তো তার মধ্যে যদি আপনার স্টক থাকে তাহলে তার দাম ফিরে পেতে অনেক অনেক বছর বা অনেক অনেক মাস থেকে অনেক বছর লেগে যেতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার।
প্লাস আরেকটা জিনিসও ছিল যে এইসব দিকে ভ্যালুয়েশনটাও খুব হাই হয়েছিল। আপনি যদি পিই লেভেল দেখেন বা প্রাইস টু আর্নিং রেশিও, সেগুলো দেখবেন অনেক হাই হয়েছিল। এবার হয়তো ইনভেস্টের সময় আপনি পিই রেশিও দেখেননি, টিভিতে বা ইউটিউবে দেখেছেন, দামটা শুধু দাম দেখে বাবা প্রত্যেক দিন তো 2-3%, 4% করে বাড়ছে, চলো নিয়ে নিই, সেইভাবে নিয়েছেন। ব্যবসাটা হয়তো বোঝেননি, ব্যবসাটা না দেখে নিয়েছেন, সেগুলো আলাদা ব্যাপার। আর যদি ব্যবসা দেখে নিয়ে থাকেন, তাহলে আমি বলবো যদি ভালো স্টকে থাকেন, ভালো ব্যবসা নিয়ে থাকেন, তাহলে যে যার উপর আপনার কনফিডেন্স আছে, তাহলে দাম পড়লেও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ দামটা ওভারঅল মার্কেটের সাথেই পড়েছে। আবার ওভারঅল মার্কেটটা যখন দাঁড়িয়ে যাবে, তখন এই স্টকগুলোও আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে, যদি ব্যবসার ইনট্যাক্ট থাকে, ব্যবসাটা ইনট্যাক্ট থাকে। ব্যবসাটা ইনট্যাক্ট মানে আমি আমার যে বহুল প্রচলিত উদাহরণটা যে সিডিএসএল, সেটার উদাহরণ দিয়েই দিই, যদিও এক্সাম্পল পারপাসে ইউজ করছি, কোনো রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়। তার উদাহরণ দিয়ে বলি, তার উদাহরণটা হলো, দেখুন এই কোয়ার্টারে আপনি জানেন সিডিএসএল ওয়ান অফ দ্য মনোপলি স্টক, মনোপলি বিজনেস করে। এবার এই কোয়ার্টারে তাদের যে সেলস বা প্রফিট বলুন, প্রফিট 22% পড়েছে। আমি কি খুব একটা অবাক হয়েছি? অবাক হইনি। সে তো প্রফিটে তো আছে কোম্পানি, ব্যাস। কেন 22% যে প্রফিট কমেছে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আগে ডিম্যাট অ্যাকাউন্ট এই সব সময় প্রচুর খোলা হয়েছিল, বা মার্কেট যেই নিচে পড়ে অমনি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার ব্যাপার বন্ধ হয়ে যায়। মানুষ তখন, এখন দেখবেন অনেক হিন্দি ইউটিউবাররাও দেখবেন বিশেষ করে ক্রিপ্টোতে শিফট হচ্ছে, অনেক বাংলারও ক্রিপ্টো জিনিস হচ্ছে, যারা আগে হয়তো শেয়ার মার্কেট নিয়ে কথা হতো। তো এরকম হয়, টাকা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। শেয়ার মার্কেটটা খারাপ, এখন ক্রিপ্টোতে মানুষ অনেকে চলে গেছে, ফোরেক্সে চলে যাচ্ছে। ফোরেক্স যদিও অনেক ফোরেক্স ইললিগাল, এটা আমি আগের ভিডিওতেও বলেছি, কিন্তু তাও এই সবগুলো করছে। তো সেক্ষেত্রে ডিম্যাটের ট্রানজ্যাকশন কম হবে, সিডিএসএল এর রোজগার কম হবে, প্রফিটেবিলিটি কমবে, এটা জানা কথা। এই বিজনেসের এই সাইকেলটা আমি জানি, তাই জন্য 22% প্রফিটেবিলিটি পড়ছে বলেই তার আগে থেকেই দামটা কমে যায়, মার্কেট দাম সেইভাবে করে দেয়। তাই জন্যই আমি কিন্তু ধীর স্থির হয়ে বসে আছি। প্লাস আমি আজকে থেকে মার্কেটে আসিনি, সিডিএসএল তো এরকমভাবে বেড়েছিল, আমার প্রথম থেকে বিজনেসটা ভালো লাগতো বলে বিভিন্ন পর্যায়ে আমি কিন্তু তাতে ইনভেস্টেড ছিলাম। তাই জন্য উপর থেকে যখন পড়ছে, এবং উপর থেকে এটা যে পড়বে এটা মোটামুটি জানা কথা, প্রচুর হাই পিইতে চলে গেছিল, পড়বে জানা কথা। আমি টাইমিং করি না, কারণ লং টার্ম ইনভেস্টমেন্ট যেহেতু, টাইমিং করার দরকার নেই। নিচে এলে একটু একটু ইনভেস্ট করব, এইটুকুনি ব্যাপার। ব্যবসাটা কেমন, দাম একটা ব্যাপার অবশ্যই, কিন্তু তার সাথে একটা তো ভ্যালুয়েশনের সাথে সাথে ফান্ডামেন্টাল ব্যবসাটা কেমন সেটাও দেখতে হবে। ব্যবসাটা যদি স্বাভাবিক নিয়মে পড়ে, তাহলে ইটস ওকে। আবার দেখবেন এইখান থেকেই যখন উপরে উঠে যাবে, আবার তো এরকম বুলরান কখনো না কখনো হবে, তখন দেখবেন আবার ডিম্যাটের জোয়ার এসেছে, আবার ট্রানজ্যাকশন হচ্ছে, আবার দেখবেন তখন সিডিএসএল এর প্রফিটেবিলিটি বাড়ছে। আমি সিডিএসএল স্টক প্রাইস নিয়ে কথা বলছি না, বিজনেস নিয়ে কথা বলছি, কারণ ইনভেস্টমেন্ট করছেন তো ফার্স্ট প্রায়োরিটি আপনাকে বিজনেসকে দিতে হবে। তো তার বিজনেস দেখেন বাড়বে, তখন প্রফিটেবিলিটি বাড়বে, নতুন নতুন ডিম্যাট ওপেন হবে। ঠিক আছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এই ব্যাপার বুঝে যদি আপনি কোনো স্টকে ইনভেস্টেড থাকেন, যার সাইকেল আপনি জানেন, যার উপরে আপনার বিশ্বাস আছে, এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট, যেটা আপনারা ইগনোর করেন, যে সেই স্টকটার আপনার ওভারঅল পোর্টফোলিওতে অ্যালোকেশন যাতে 5%-এর বেশি না হয়। এটাকে একদম লক্ষ্মণ রেখা মনে করবেন না। 5% মানে 6% হয়ে গেলে আপনি যে খুব বড় ভুল করে ফেলছেন তা নয়, ওই 6-7% ব্যাস, ম্যাক্সিমাম অত। এর কম থাকলে ঠিক আছে, 3-4% থাকলে তো ভালোই, 5% আমি একটা অন অ্যান অ্যাভারেজ বললাম। এই নয় যে আপনার একটা স্টকেরই ওয়েটেজ একটা আপনার পোর্টফোলিওতে, ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে 20%, 25%, তাহলে তো মশাই আপনি ভুল করছেন, তাহলে তো ইনভেস্টমেন্ট করছেন না, সেটা তো ট্রেডিং বা অন্য পর্যায়ে চলে গেল, তাই না? তো এইটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। আমার যেমন সিডিএসএল এর টোটাল এক্সপোজার যদি দেখেন, আমার পোর্টফোলিওর 6%, 5-6%। আবার যদি মার্কেট নিচে আসে, তখন যখন আমি সিডিএসএল এ এন্ট্রি করি, তখন আমি এরকম চোখ বুঝে এন্ট্রি করে নিই না, ও দাম পড়েছে চোখ বুঝে এন্ট্রি করে নিই, এরকম নয়। আমি দেখি ওভারঅল পোর্টফোলিওর অ্যালোকেশন আমার যাতে শুট আপ না করে যায়। আমি কি ওভারঅল পোর্টফোলিওতে 2 লাখ টাকা ইনভেস্ট করার কথা ভাবছি? যদি সেটা করি, তাহলে আমি তার 5% অ্যালোকেট বা 6% অ্যালোকেশন আমি সিডিএসএল এ করবো, এই লেভেলে। এইভাবে ভেবে আমি করি। একটা উদাহরণ দিচ্ছি, অঙ্কটা কিভাবে কাজ করে দেখুন।
5% যদি আপনি একটা স্টকে থাকেন অন অ্যান অ্যাভারেজ আপনার পোর্টফোলিওতে, একটার ওয়েটের যদি 5% থাকে, সেই স্টকটা যদি 20%ও মাইনাস হয়, 20% স্টকটা মাইনাস হলো, তাহলে আপনার ওভারঅল পোর্টফোলিওতে সেই স্টকটার জন্য হিট আসবে -1% মাত্র 1% হিট আসবে, যেহেতু আপনার অ্যালোকেশন 5% আছে। তাহলে সেই স্টকটা 20% নামলেও ওভারঅল 1% আপনি আপনার পোর্টফোলিওতে হিট দেখতে পারবেন। ভাবুন, তাহলে আরামসে বসে থাকা যায় না কি? এইবার এইগুলো করেছেন কিনা আগে দেখুন, তারপর আমি আপনার রেমেডিতে আসব, যে কি করা উচিত না উচিত সেগুলোতে আসব। আগে দেখুন এই ব্যাপারগুলো করে রেখেছেন কিনা। যদি বলেন না করিনি সঞ্জয়, তাহলে অ্যাটলিস্ট পরের বুল রানে বা এখন থেকে যে নতুন করে শুরু করছেন তাতে একটু শুধরে নেবেন। ভুল মানুষ মাত্রই করে, আমিও আগে করতাম, কোনো অসুবিধা নেই, তারপর ঠেকে শিখেছি। যাতে আপনাদের ঠেকে শিখতে না হয় তাই জন্য বারবার ইউটিউবে বলি। অ্যাটলিস্ট এখন বুঝেছেন অঙ্কটা। আচ্ছা, এটা আমি বলছি না, এটা দেখুন আপনি যে কোনো মিড ক্যাপ স্মল ক্যাপ যে কোনো মিউচুয়াল ফান্ড ওপেন করে দেখুন, মিউচুয়াল ফান্ডের ফ্যাক্ট শিট ওপেন করে দেখুন, তারাও কিন্তু একটা স্টকে অ্যালোকেশন 4% 5%ই রাখে, তার বেশি রাখে না। অ্যাটলিস্ট আমার কথা না শুনুন, ফান্ড ম্যানেজাররা কেমন করে সেটা তো গুড প্র্যাকটিস হিসাবে ইউজ করবেন নাকি? এতক্ষণ যদি বুঝে থাকেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার পোর্টফোলিওতে কি করছেন, এরকম অ্যালোকেশনের ব্যাপারটা মাথায় রেখেছেন কিনা। এবার আমি আসি যে সঞ্জয় ঠিক আছে আমি এই ভুলগুলো করে ফেলেছি বা আমার এখন পোর্টফোলিও রেড, আমি এখন কি করব। দেখুন মার্কেট এখন নিচ থেকে অনেকটা উপরে আছে, হ্যাঁ মার্কেট উপরে আছে, মানে নিফটি লেভেলেও দেখেন 10%-এর মতো উপরে গেছে। মিড ক্যাপ লেভেলও এক সময় দেখলাম এখানে যখন চলে এসেছিল 20-23% মাইনাস ছিল, এখন 12%, মানে 10%-এর মতো আপ মুভ দিয়েছে। অনেক স্টকগুলো এই চক্করে অনেক স্টকও বেড়েছে। এইটাকে সুযোগ নিন, এইটাকে সুযোগ নিয়ে যে ব্যবসা আপনি বোঝেন না, যে স্টকগুলো আপনি জানেন না বোঝেন না, জাস্ট দাম দেখে ভুল করে কিনে ফেলেছেন, যাতে লং টার্ম আপনার থাকার কোনো রকম ইচ্ছা নেই, যেগুলোকে আপনি ইনভেস্টমেন্ট করতে চাননি, যেগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে চাননি, জাস্ট ওই মানে কাউর কথা শুনে ফেঁসে গেছেন, সেগুলো থেকে একটু উছাল এরকম যে পাচ্ছেন সেগুলোতে অল্প অল্প করে প্রফিট বা লস যাই হোক অল্প অল্প করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ যে স্টকগুলোতে আপনি বোঝেন না, যেগুলো স্টকগুলো বাজে স্টক, সেগুলোতে থাকবেন কেন? সেখান থেকে বেরিয়ে সেই টাকাটাই যদি ভালো স্টক বা ভালো মিউচুয়াল ফান্ডেও রেখে দেন, তাহলেও দেখবেন 10 বছর বাদে, 7 ইয়ার্স, 10 বছর 12 বছর বাদে দেখবেন নিফটি এই লেভেলে থাকবে না, বা মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সও এই লেভেলে থাকবে না, এর থেকে অনেক গুণ বাড়বে। সেখানে এই লসটা আপনার ঠিক রিকভারি হয়ে যাবে। কিন্তু যদি বাজে স্টক যেগুলো আপনি না বুঝে নিয়ে ফেলেছেন তাতে যদি থেকে যান, দোষটাকে যদি আপনি আরো বড় করেন, তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবেন। দোষ আমরা সবাই করি, দোষটাকে শুধরে নেওয়ার দায়িত্বও আমাদের, এবং মার্কেট সেই সুযোগটা দেয়, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমি বলছি ধরুন একটা স্টকে আপনি না বুঝে নিয়ে ফেলেছিলেন, একদম স্টক কি করে তাও জানেন না, কি ব্যবসা তা না জানেন না, কিচ্ছু না, আপনার এখন সেই স্টকে 20% লস চলছে, ঠিক আছে বুক করে নিলেন। আপনার ওভারঅল পোর্টফোলিওতে তো একটা স্টকই নেই, তাহলে ওভারঅল পোর্টফোলিও তো 20% ডাউন নেই, একটা স্টক পার্টিকুলার 20% ডাউন আছে, ঠিক আছে আমি লস বুক করলাম। আগে 30% ছিল, এই মার্কেটের উছালে 10%ও বেড়েছে, 20% লস আমি বুক করে নিলাম, ঠিক আছে। ধরুন আমার 10,000 টাকা ইনভেস্টেড ছিল, টোটাল ধরুন 1 লাখ টাকার পোর্টফোলিও, তার মধ্যে 10,000 টাকা এই স্টকে ছিল, যেটা আমি না বুঝে নিয়ে ফেলেছিলাম, আমি 20% লসে চলছি, মানে 2,000 টাকা লসে চলছি, আমি 2,000 টাকা লস বুক করে নিলাম, করে নিয়ে 8,000 টাকা থাকলো। 8,000 টাকাটা আমি যদি পাতি একটা মিড ক্যাপ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে রেখে দিই, মিড ক্যাপ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড বেসড অন ইওর রিস্ক অ্যাপিটাইট, সেটা ফ্লেক্সি ক্যাপ হতে পারে, লার্জ ক্যাপ হতে পারে, বা মাল্টি ক্যাপ হতে পারে, যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে রেখে দিই। মোটামুটি এই 2,000 টাকাটা 8,000 টাকা আপনি রেখে দিলেন, মোটামুটি 5 বছর 7 বছর, এখানে তো ডবল হয়েই যাবে 5-7 বছরে, বা কয়েক গুণ, 10 বছরে কয়েক গুণও রিটার্ন আপনি দিতে পারে, পোটেনশিয়াল আছে। কত দেবে কেউ জানে না, কোনো গ্যারান্টিড রিটার্ন নেই, কিন্তু মনে করে দেখুন না আপনার 2,000 টাকা কি উঠে আসবে না? উঠে আসবে। এবং আপনার একটা ডিসিপ্লিনও তো তৈরি হলো, যে এবার থেকে শিক্ষা নিলেন যে আর বাজে স্টকে না বুঝে কেউ বলে দিয়েছে তার জন্য নিয়ে নেব, সেরকম ভুল কাজ করব না। নিজের যদি বিশ্বাস থাকে তাহলেই নেব, এই জ্ঞানটাও তো হলো, এই জ্ঞানটারও দাম তো অনেক, তাই না?
এইটা একটু মাথায় রেখে কাজ করবেন। বাজার সুযোগ দিচ্ছে, সেই সুযোগের সদ্ব্যবহার করুন। ভালো স্টকে থাকুন, ভালো মিউচুয়াল ফান্ডে থাকুন। তাই জন্য আমিও আমার স্টক পোর্টফোলিও যদি দেখেন খুব লিমিটেড সংখ্যক স্টক আছে, বাদবাকি আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করি। সেটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডও কিছু আছে এবং ডাইভার্সিফাইড অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডও কিছু আছে এবং ডাইভার্সিফাইড আপনার ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডও আছে। সেইভাবে ব্যাপারটা করুন, তাহলেও হয়ে যায়। একটু প্রত্যেক যখন নিচে নিচে নামবে একটু একটু করে আপনার সামর্থ্য অনুযায়ী একটু অ্যাভারেজ আউট করলেন, কিন্তু পুরো বাস্কেট যেহেতু আছে একটা ইন্ডেক্সের, সেহেতু কি হবে, আপনার ওই একটা ইন্ডিভিজুয়াল স্টকে যে ভুলটা করে ফেলি, যে 5% না রেখে 20% অ্যালোকেশন করে দিলাম, ওই ভুলটা থেকে আপনি বিরত থাকবেন। আমি এখানে আপনাকে ডাইরেক্ট স্টকে থাকতে বারণ করছি না, ভুল করবেন না, আমি এটা বারণ করছি না। কিন্তু যারা ওই ডিসিপ্লিনটা মানতে না পারেন, যে ভালো স্টক আমি চুজ করতে পারি না, ফান্ডামেন্টালটা অত ভালো অ্যানালিসিস করতে পারি না, আমি নেওয়ার পর 2% 3% নিচে নেমে গেলেই আমার ভয় লাগে, এই ব্যাপারগুলো যাদের আছে তাদের জন্য বলছি, তারা আপনারা ভালো ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডে থাকুন না, কোনো তো অসুবিধা নেই। ঠিক আছে, এই ব্যাপারটা। আর যারা ডাইরেক্ট স্টক করতে পারেন, আরামসে ডাইরেক্ট স্টকে থাকুন, ভালো স্টকে থাকুন। দেখবেন এইটা সাময়িক, এটা টেম্পোরারি, এটা তো নোশনাল লস আপনার কাছে চলছে। আমারও যে সিডিএসএল এ ধরুন উপরে যেটা নিয়েছিলাম সেইগুলো যদি লস দেখায়, সেগুলোও তো নোশনাল লস। আর অন অ্যান অ্যাভারেজ তো আমার সিডিএসএল অনেক কম দামে কেনা আছে বলে সিডিএসএল এর উদাহরণ জাস্ট দিচ্ছি, সেটা পোর্টফোলিও অল ওভার গ্রিনই আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি যেটা আপনার উপরের ইউনিট যদি রেডেও থাকে, কিন্তু ভালো মিউচুয়াল ফান্ড, ভালো যদি স্টক হয়, ওটা তো আপনার নোশনাল লস। মার্কেট ভালো হলে তো আপনার জিনিস ঠিকই দাঁড়িয়ে যাবে, তাই নয় কি? হ্যাঁ, কয়েকটা সেক্টর হয়তো একটু দেরিতে চলবে। আপনি বলবেন হ্যাঁ আমার ভালো স্টকই আছে, সেক্টর লিডার আমি নিয়ে বসে আছি, তা সত্ত্বেও দাম আসছে না। প্রত্যেকটা সেক্টর এক একটা সময় রান হয়, প্রত্যেকটার সময় আছে। যেমন এফএমসিজি সেক্টর অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে ধরুন অনেক এমনি রঙের সেক্টরটা দাঁড়িয়ে আছে, তেলের দাম এত কম কিন্তু তাও তেমনভাবে বাড়ছে না। কিন্তু সবারই সময় আসবে, ঠিক সময়ে ঠিক জায়গায় ব্যাপারগুলো হবে, একটু সময় দিতে হবে। একটু একটু মানে একটা জিনিসকে হঠাৎ করে ঘুরে যায় না জিনিসগুলো, একটু সময় লাগে। এবং সময় যেটা বলছি সেটা কয়েক মাস থেকে মাঝে মাঝে কয়েক বছরও হয়। সেই পেশেন্সটা রাখতে হবে। ইনভেস্টমেন্টে মেন হচ্ছে ধৈর্য এবং পেশেন্স। সেটা যদি না রাখতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট না করে বরং শর্ট টার্ম ট্রেডিং করুন, স্টপ লস রেখে, শিখে নিয়ে ট্রেডিং করুন, অথবা আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করুন। স্টকে ইনভেস্ট করতে গেলে আপনাকে পেশেন্স রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আশা করি মনে হয় এই ভিডিওটা একটু আপনার কাজে দিল, একটু কনফিডেন্স পেলেন। নিজের পোর্টফোলিওকে আবার একবার এভালুয়েট করুন, বাজে স্টককে ঝেড়ে ফেলে দিন, ঝেড়ে ফেলে দিয়ে সেই টাকাটা অন্য স্টকে দেবেন না, মিউচুয়াল ফান্ডে রাখুন। দেখবেন ওই লসের টাকাটা ঠিক ভরপাই হয়ে যাবে। ভালো স্টক থেকে এক্সিট করতে বলছি না, আবারও ভালো স্টক থেকে এক্সিট করতে বলছি না, যে স্টকগুলো আপনি বোঝেন না। যেমন আমার কাছে যদি বাজে স্টক বলেন, আমি আদানি স্টক বুঝি না, তাই জন্য আদানি আমার কাছে বাজে স্টক। এবার অনেকের কাছে আদানি ভালো স্টক হতেই পারে, এবং আদানি পোর্টস আমি নিজে বলছি ভালো স্টক। আদানি পোর্টসের যে বিজনেসটা, আমি স্টকের দাম দেখে বলছি না, বিজনেসটা মোটামুটি এখনো ভালো করছে আদানি পোর্ট। কিন্তু আদানি আমি কি নেব না, আমি আদানির এমনি পুরো ব্যাপারটা, গ্রুপ অফ বিজনেসটাই আমি বুঝতে পারি না, তাই আমি ওখান থেকে ওটা অ্যাভয়েড করি, ওটা আমার জন্য বাজে স্টক। আমি ধরুন মেটাল সেক্টরটা অত বেশি ভালো ফলো করি না, যেহেতু আমি বুঝি না, কারণ ওটা আরও অনেক খবর রাখতে হয়। ওয়ার্ল্ডে কি হচ্ছে, চায়নাতে কি হচ্ছে, চায়না মেটালের কনজিউমার, সেখানে কি হচ্ছে, আপনার এলএমই মার্কেটে কি হচ্ছে, যেটা আপনার লন্ডন স্টক এক্সচেঞ্জ, লন্ডন মেটাল এক্সচেঞ্জ, সেখানে কি হচ্ছে। তো এত খবরাখবর রাখবো কেন? আমি তো এখানে এই করি, মানে স্টকে ট্রেড করি, মেটালের দিকে অতটা দেখবো না। কমোডিটির নজর রাখতে হয়, কমোডিটির সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে, তাহলেই মেটালে আপনি থাকতে পারবেন। তো মেটাল সেক্টরের সম্বন্ধে অত ইনডেপথ আমার পড়াশোনা অতটা করা নেই, তাই জন্য আমি মেটাল সেক্টর আমার কাছে খারাপ। এক একজনের কাছে এক একজনের জিনিসটা খারাপ হতেই পারে। আবার আপনি যদি মেটাল সেক্টর বোঝেন, তাহলে মেটাল সেক্টরের স্টক আপনার কাছে ভালো। এইভাবে কোন সেক্টরটা আপনি বুঝছেন, কোন স্টকটাকে আপনি ভালো বোঝেন, ভালোভাবে নিতে পারেন, সেই উপরে নজর দিয়ে ফোকাস করে কাজগুলো করুন। কেউ বলল, টিভিতে কিছু এলো, সেটা শুনে নিয়ে ইনভেস্ট করে ফেলবেন না। ঠিক আছে, এইটা বলা থাকলো। তাহলে দেখবেন মোটামুটি, আর এখন যে মার্কেট চলছে, সত্যি বলছি বিগত কয়েক বছরে এই ব্যাপারগুলো হয়নি। এখন যে যুদ্ধের পরিস্থিতিগুলো চলছে, বিগত কয়েক দশকে এই ব্যাপারটা আসেনি। সুতরাং একটু থমথমে ভাব তো থাকবেই, একটু ভয় জিনিস তো থাকবেই।
তার মধ্যেও আমাদের বাজার যদি বলেন অনেক ম্যাচিওর্ড ব্যাপার দিয়েছে, যুদ্ধের ব্যাপারটা তো আজকে না, এই পেহেলগামের ব্যাপারটা অনেক দিন আগে হয়েছে, তারপরেও বাজার যে ম্যাচিউরিটি দেখিয়েছে সেটা সত্যিই কুর্নিশ জানাবার মতো। অন্য সময় হলে না বাজার দেখতেন কত পড়ে যেত, তাও তো এখন অনেকটা দাঁড়িয়ে আছে। এইটা বাজারের ম্যাচিউরিটি, আমার আপনার টাকাতেই বাজারটা এখন দাঁড়িয়ে আছে, এটাও একটা রিটেল ইনভেস্টরদের জয় এবং ভারতেরও একটা জয় আমি বলতে পারবো, কারণ ভারতে এফআইআই ইনফ্লো আসছে এবং যদি আপনি দেখেন নেক্সট ডেকেডে, নেক্সট 10 বছর 20 বছরে ভারতের যথেষ্ট গ্রোথ স্টোরি বা ভারতের যথেষ্ট উজ্জ্বল ভবিষ্যৎ আছে, পার্সোনালি আমি তো সেটা মনে করি, যদি এইরকমই ট্র্যাকে চলতে থাকে যা ইকোনমিক্যাল ব্যাপারগুলো এখন হচ্ছে। তো এর উপর একটু নজর রাখবেন, ইকোনমির উপর ভরসা রাখলে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে থাকবেন। দুটো প্রশ্নের উত্তর নিয়ে নেব যেটা এই ভিডিওর জন্য খুব রেলিভেন্ট, এর আগের ভিডিওতেই নিচেই এসেছে। দাদা এখন কি মানে যারা, আমি সবসময় লং টার্ম মানে আমি দেখবেন 7 ইয়ার্স 10 ইয়ার্স 15 ইয়ার্স এরকম বলি, যেহেতু আমার নজরিয়া তাই। একজন বলেছে যারা 2-3 বছরের জন্য ইনভেস্ট করতে চায় তারা কি করবে দাদা? আমি বলবো 2-3 বছর, 2 বছরের যদি ধরি ওটা একটু শর্ট টার্ম হয়ে গেল, এই মার্কেট পরিস্থিতিতে একটু শর্ট টার্ম, তাহলে তোমাকে একটু টাইমিং করতে হবে এবং টাইমিং করা তো খুব সোজা ব্যাপার নয়, কিন্তু চেষ্টা করা যায়। তাহলে এই যুদ্ধের পরিস্থিতিটা একটু দেখে নাও, একটু দেখে নিয়ে তারপর করো। কিন্তু আমি বলবো 2-3 বছরের জন্য এখন মার্কেটে মানে আসার কি দরকার? 2-3 বছর কেন নজরিয়া থাকবে? হ্যাঁ, কেন কেন সেটা আমি 7 বছর নয়, 8 বছর 10 বছর নয়, কেননা আমার তো কম্পাউন্ডিং এফেক্টটা তো তাতে ভালো হবে। 2 বছরে আমি যে এফেক্ট পাবো কম্পাউন্ডিং, আমার মার্কেট যদি ভালোও থাকে সেটাই যদি 8 বছর থাকে তাহলে তো ভালো হবে। এই নয় যে 2 বছরের মধ্যে টাকাটা যদি দরকার লাগে সেটা আলাদা, সেটা তাহলে অন্যভাবে দেখা যেতে পারে, সেটা একটু টাইমিং করতে হবে, একটু নিচে আরও বাজার পেলে তখন অল্প অল্প করে ইনভেস্ট করতে হবে। ধরো 2 লাখ টাকা তুমি 2 বছরের জন্য কেউ ইনভেস্ট করতে চায়, তাহলে এখন একটু করলো, আবার একটু ওয়েট করলো, যুদ্ধে যদি মার্কেটটা আরও নিচে পাওয়া যায় তখন আর একটু ইনভেস্ট করলো, 2 লাখ টাকাটাকে 5 ভাগে ভাগ করে দাও, তারপর সেই 5 ভাগকে অল্প অল্প করে ইনভেস্ট করো। এইভাবে ছাড়া আর কোনো উপায় নেই, কারণ 2 বছর ইনভেস্টমেন্টের নিরিখে খুব শর্ট টাইম, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তো এটা আরেকটা প্রশ্ন এসেছিল, লাস্ট প্রশ্ন, এসবিআই অ্যান্ড সিডিএসএল এখন কি নেওয়া যায়? দেখুন, ডিসিশন আপনাকেই নিতে হবে। তার যদি মনে করেন যে কোম্পানির বিজনেস হিসাবে দুটোকে অ্যানালিসিস করুন, কেননা হয়তো আমার একটু বায়াসড হয়ে যাবে সিডিএসএল নিয়ে, সেটা আমি বলতে চাই না, কোনো স্টক স্পেসিফিকও আমি বলতে পারি না, ডিসিশন নিজেই নেবেন। তবে কোম্পানিগুলোকে অ্যানালিসিস করুন, ভালো কোম্পানি নো ডাউট, খুব একটা খারাপ কোম্পানি নয়, তবে ওই যদি আপনার মিনিমাম ডিউরেশন 5 বছর 10 বছর থাকে তাহলেই এখন মার্কেটে আসবেন। আমি 6 মাসের জন্য ইনভেস্ট করতে চাই, ওটা ইনভেস্টমেন্ট হলো না, এটা মনে রাখবেন। ঠিক আছে, এখন ইনভেস্ট, কেন এসবিআই এর রেজাল্ট খুব একটা ভালো হয়নি, সিডিএসএল ওর এখন একটু ডাউন টার্নে চলছে, যেহেতু বাজারের এখন ডাউন টার্ন আছে, তবে ডাউন টার্নেই তো মানুষ ইনভেস্ট করে, কিন্তু ওই যাদের লং টার্ম নজরিয়া মানে 10 ইয়ার্স 5 ইয়ার্স তাদের জন্য ঠিক আছে নজরিয়া, যদি যাদের 6 মাস 1 বছরের নজরিয়া তাদের তো একটু মুশকিল হয়ে যায়। এই জন্য আপনার ভিউটা কি তার উপর বেস করে ডিসিশন নেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো, একটু লাইক করবেন আর শেয়ার করবেন, আপনাদের অনেক কলিগরা আছেন যারাও এরকম ফেঁসে আছেন, তাদের জন্যও এই ভিডিওটা অনেক কাজে দেবে বলে আশা করি। ভিডিওটাকে একটু লাইক দেবেন আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইবও করে রাখবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আর যারা আমার সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করতে চান গুগল প্লে স্টোর থেকে, তারও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। সেই অ্যাপে কিন্তু অনেক ফ্রি কন্টেন্টও আছে এবং আমার কোর্সগুলোও আছে, সুইং ট্রেডিংয়ের উপরেও কোর্স ওখানে পেয়ে যাবেন, আপনি চেক আউট করতে পারেন, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।